আসসালামু আলাইকুম। দেখো, আজ তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। তো আজকের বিষয় হচ্ছে যে গুণগত রসায়নের একটা নির্দিষ্ট অংশ, যেটা হচ্ছে তোমাদের দ্রব্যতা বা দ্রব্যতা গুণফল। তোমরা যদি এই অধ্যায় পড়ে থাকো বা যদি কোশ্চেন যদি অ্যানালাইসিস করো, তাহলে জানো যে যে দ্রব্যতা গুণফল থেকে বরাবরই সবসময় কোশ্চেন আসে, তাই তো? চলো শুরু করি। তো দ্রব্যতা শুরু করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের দ্রবণ সম্পর্কে জানা লাগবে, যে দ্রবণ কাকে বলে বা দ্রবণ কিভাবে গঠিত হয়। আচ্ছা, তো তোমরা যদি, আশা করি যে যেহেতু তোমরা দ্রবণ সম্পর্কে জানার কথা, যে দ্রবণ কি জিনিস, যে দ্রবণ হচ্ছে তোমার দ্রব যোগ হচ্ছে কি দ্রাবক, তাই তো? তার মানে একটা দ্রবণ কিভাবে গঠিত হয়, একটা দ্রবণ হচ্ছে তোমার দ্রাবক আর হচ্ছে দ্রব সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমি যদি তোমাদের বলি যে দ্রবণের ভর কি হবে, তাহলে দ্রবণের ভর অবশ্যই দ্রবের ভর যোগ কি দ্রাবকের ভর হবে। যেহেতু একটা দ্রবণ হচ্ছে তোমার দ্রব আর হচ্ছে দ্রাবক নিয়ে গঠিত, তাহলে দ্রবণের ভরও অবশ্যই দ্রবের ভর যোগ আছে কি দ্রাবকের ভর, তাই তো? আচ্ছা, দ্রাবকের ভর, মনে করো এখানে তোমার একটা পাত্র আছে, সে এটা হচ্ছে তোমার পাত্র, এখানে মনে করো যে তোমার পানি আছে, এখানে মনে করো যে তোমার ভিতরে পানি আছে। এখন বাইরে থেকে যদি তুমি এখানে কিছু পরিমাণ যদি চিনি অ্যাড করো, এখানে কি চিনি, কিছু পরিমাণ হচ্ছে কি তোমার যদি চিনি অ্যাড করো, তাইলে এই যে যে তোমার পানি আছে এখানে, এই যে পানিটা হচ্ছে কি তোমার, পানি হচ্ছে কি তোমার দ্রাবক, তাই তো? আর এই যে তুমি চিনি অ্যাড করলা, চিনি হচ্ছে কি, চিনি হচ্ছে তোমার দ্রবক। তাইলে এই যে দ্রবক আর হচ্ছে দ্রাবক, এই দুইটা মিলে এই যে যে এখানে মিক্সার তৈরি হচ্ছে, মিক্সারটা হচ্ছে কি তোমার, মিক্সারটা হচ্ছে কি তোমার দ্রবণ, তাই তো? আচ্ছা, এখন দ্রবণ তোমার বিভিন্ন প্রকার হতে পারে, যে তোমার দ্রব্য তুমি কি পরিমাণ যোগ করলা ওর উপর নির্ভর করে দ্রবণ বিভিন্ন প্রকার হতে পারে। দ্রবণ আমরা সাধারণত জানি যে দ্রবণ কয় প্রকার হতে পারে। দ্রবণ হচ্ছে তোমার তিন প্রকার হয়। তাহলে দ্রবণ কয় প্রকার হয়, যে দ্রবণ হচ্ছে তোমার, দ্রবণ কয় প্রকার, দ্রবণ হচ্ছে তিন প্রকার, তাই তো? আচ্ছা, তিন প্রকার। কি কি হইতে পারে? এক হইতে পারে কি অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত, অসম্পৃক্ত দ্রবণ, তাই তো? যা তোমরা বলতে পারো যে কি আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড মিক্সার, তাই তো? আচ্ছা, আরটা কি হইতে পারে, আরটা হচ্ছে কি তোমার সম্পৃক্ত দ্রবণ হইতে পারে, সম সম্পৃক্ত, সম্পৃক্ত দ্রবণ, তাই তো? আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ যদি আমরা কি বলি, যে স্যাচুরেটেড, স্যাচুরেটেড মিক্সার। আচ্ছা, তিন নম্বরে কি হইতে পারে, যে অতিপিক্ত দ্রবণ, অতি অতিপিক্ত দ্রবণ, তাই তো? আচ্ছা, এই অতিরিক্ত দ্রবণটা আমরা ইংরেজিতে কি বলি, যে সুপার, সুপার স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড মিক্সার। এখন এইগুলাতে কোনটাতে কি বোঝায়? আচ্ছা, তোমাকে যদি আমি যদি একটা উদাহরণ দিয়েছি, সে তোমার এখানে একটা পাত্র আছে, হ্যাঁ, পাত্রের মধ্যে মনে করো যে তোমার কি আছে, পানি আছে, দ্রাবক হিসেবে কি আছে, ধরো যে দ্রাবক হিসেবে তোমার কি আছে, পানি আছে। ধরো যে এখানে তোমার পানি আছে, ওই পানিটাকে তুমি দ্রাবক হিসেবে ধরে নিছো। আচ্ছা, এখন তুমি যে যে এইখানে তুমি ধরো যে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, ধরে নাও যে একটা 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি এই 100 গ্রাম পানি, ধরে নাও যে এখানে কত গ্রাম পানি আছে, ধরে নাও যে তোমার এখানে 100 গ্রাম, 100 গ্রাম পানি আছে, 100 গ্রাম, 100 গ্রাম পানি আছে। আচ্ছা, তুমি ধরে নাও যে এখানে যে পানি আছে, পানিটা কি 100 গ্রাম পানি আছে, এবং এই পানি তুমি ধরে যে নির্দিষ্ট তাপমাত্রা, সে ধরতে পারে যে ধরে নাও যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম কি আছে, পানি আছে। এখন তুমি জানো যে, ধরে আগে থেকে জানো যে 25 ডিগ্রি সেলসিয়াস 100 গ্রাম পানির মধ্যে তুমি সর্বোচ্চ 30 গ্রাম যদি
বাইরে থেকে যে সে তুমি যদি চিনি অ্যাড করো তাহলে নিচে কোনো প্রকার কি হবে না, কোনো প্রকার কেলাস তৈরি হবে না, বা নিচে কোনো প্রকার দ্রবণ তৈরি হবে না। মানে তুমি যদি 30 গ্রাম পানি যদি এখানে দিয়ে দাও, মানে চিনি অ্যাড করো, তাহলে এই 30 গ্রাম চিনি কি হবে, জাস্ট পানির সাথে কি ভালোভাবে মিক্সার হয়ে যাবে। এখন যদি তুমি 30 গ্রাম থেকে যদি বাইরে কিছু পরিমাণ পানি এখানে যদি যোগ করো, তাহলে কি হবে, ওই চিনি কিছু অংশ কি নিচে যে জমা হবে। তাহলে আমি বলতে পারি না যে এই 100 গ্রাম পানিতে সর্বোচ্চ কত গ্রাম তোমার চিনি ওরা ধরে রাখতে পারে, সর্বোচ্চ হচ্ছে 30 গ্রাম। যদি 30 গ্রাম চিনি দাও তাইলেও সম্পূর্ণ ভালোভাবে কি মিক্সার হবে। এর থেকে যদি কম দাও তাহলে কি আরো তুমি অ্যাড করতে পারবা, আর যদি 30 থেকে বেশি দাও তাহলে কি হবে, নিচে কি তোমার জমা হবে। তাহলে আমি বলতে পারি না যে এই যে যে তুমি দ্রবণটা, এই দ্রবণে তোমার সর্বোচ্চ যেটা নিতে পারে যে দ্রব্য, সেটা হচ্ছে কি তোমার 30 গ্রাম। এই যে যে সর্বোচ্চ পরিমাণ নিতে পারে এটা হচ্ছে কি তোমার সম্পৃক্ত দ্রবণ। মানে তোমার একটা দ্রবণে সর্বোচ্চ তুমি যে পরিমাণ দ্রব্য যোগ করলে ওইটা কি ওই দ্রাবকের সাথে ভালোভাবে মিক্সার তৈরি হবে, ওই যে পরিমাণে যদি তুমি যোগ করো তাহলে ওইটা হবে কি সম্পৃক্ত দ্রবণ। মানে দ্রবণের সর্বাধিক যে পরিমাণ তুমি দ্রব্য কি দ্রবীত করতে পারবা। এখানে কি হয়েছে দেখো, এখানে বলা, এখানে তুমি তো আগে থেকে জানো যে এখানে তুমি যে সর্বোচ্চ কত গ্রাম যোগ করতে পারো, যে সর্বোচ্চ 30 গ্রাম দ্রব্য যোগ করতে পারবা, এটা তোমাকে বলে দেওয়া হলো। তাইলে তুমি যদি 30 গ্রামের যোগ করো, যে 30 গ্রাম যোগ করতে পারবা, এটা কি ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ এতটুকু পারবা বলা হলো। এখন 30 গ্রামের যদি তুমি যোগ করো তাইলে তুমি যতটুকু সর্বোচ্চ পারবা ওইটা যদি যোগ করো, তাহলে এটা কি হবে, এই দ্রবণটা হবে কি তোমার সম্পৃক্ত দ্রবণ। এটা হবে কি তোমার সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা 30 গ্রাম থেকে কি কম যোগ করতে পারো না? যদি 30 গ্রাম থেকে যদি তুমি কম যোগ করো, যে এমন যে 25, 26, 27 এর মতো যোগ করলা, যে ধরো যে 30 গ্রাম থেকে ওটা এক্স ধরলা, যে এক্স এর মান কি, যে সে তুমি যেটা যোগ করলা ওটা কি 30 গ্রাম থেকে যদি কম হয়, তাইলে যে দ্রবণ তৈরি হবে ওই দ্রবণকে কি বলে, অসম্পৃক্ত দ্রবণ। তো অসম্পৃক্ত মানে কি, যে তুমি চাইলে আরো কিছু পরিমাণ বাইরে থেকে অ্যাড করতে পারবে। আর যদি এমন হয় যে তুমি যেটা বাইরে থেকে অ্যাড করছো ওটা যদি 30 গ্রাম থেকে বেশি হয়, তাইলে যে দ্রবণ গঠিত হবে ওটা হচ্ছে কি অতিরিক্ত দ্রবণ। অতিরিক্ত দ্রবণ। এই ক্ষেত্রে তোমার কি হবে, যে তোমার ম্যাক্সিমাম যেহেতু 30 গ্রাম পর্যন্ত নিতে পারে, তাহলে বাকি যেটা হবে কি নিচে কি তোমার যে ক্রিয়া শেষ হতে, নিচে ক্রিয়া শেষ হবে কি জমা হবে, মানে নিচে কি নিচে জমা হিসেবে থাকবে, তাই তো? তাহলে আমি যদি সংজ্ঞা তোমার লিখি যে অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, তাহলে তুমি কি লিখতে পারবা, যে অসম্পৃক্ত দ্রবণ কি, অসম্পৃক্ত দ্রবণ, হ্যাঁ অসম্পৃক্ত দ্রবণ কি লিখতে পারবা, যে দ্রবণে সর্বাধিক যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে তার থেকে যদি তুমি কিছু পরিমাণ কম দ্রব্য অ্যাড করো, তাইলে যে দ্রবণ গঠিত হবে ওটা কি অসম্পৃক্ত দ্রবণ। তাহলে আমি কি বলতে পারি, যে যে হচ্ছে তোমার দ্রবণে দ্রবণে সর্বাধিক সর্বাধিক যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত দ্রবীভূত থাকতে পারে দ্রবণে, তার থেকে কম পরিমাণ কম পরিমাণ কম পরিমাণ দ্রব্য উপস্থিত থাকে। তাহলে আমি কি বললাম, যে অসম্পৃক্ত দ্রবণ কখন হবে, যদি দ্রবণে সর্বাধিক যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে তার থেকে যদি কম পরিমাণ দ্রব্য উপস্থিত থাকে, তাইলে যে দ্রবণটা গঠিত হবে ওইটা হচ্ছে কি তোমার অসম্পৃক্ত দ্রবণ, তাই তো? আচ্ছা আমরা একটা পেজ অ্যাড করে নিই। আচ্ছা এবার তাহলে কি হইলো, যে সম্পৃক্ত দ্রবণ, তাই তো? আচ্ছা সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ, তাহলে সম্পৃক্ত দ্রবণ কি,
যে দ্রবণে সর্বাধিক যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হইতে পারে, তুমি যদি ওই পরিমাণ দ্রব্যই দ্রবীভূত করো, তাইলে যে দ্রবণ হবে ওটা কি সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমি কি লিখতে পারি, যে তোমার যে দ্রবণে সর্বাধিক সর্বাধিক যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে, সে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ঠিক তো? আর অতিরিক্ত দ্রবণ তাহলে কি হবে, যে যে পরিমাণ অ্যাড করা যায় তার থেকে যদি তুমি বেশি পরিমাণ অ্যাড করো, তাহলে অতিরিক্ত দ্রবণ আমরা বলতে পারি কি, যে দ্রবণে সর্বাধিক সর্বাধিক যে পরিমাণ সর্বাধিক যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করা যায় তার থেকে বেশি পরিমাণ দ্রব্য দ্রবীভূত করলে কি হয়, অতিরিক্ত অতিরিক্ত দ্রবণ তৈরি হয়। তাহলে এই তিনটা সম্পর্কে বোঝা গেল। আচ্ছা, এখন তাহলে আমরা দ্রব্যতাতে চলে আসতে পারবো, যদি এই দ্রবণ সম্পর্কে তোমরা বুঝতে পারো, তাহলে এখন কি আমরা দ্রব্যতাতে চলে আসতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমাদের এখন টপিক কি, এখন টপিক হচ্ছে কি দ্রব্যতা, তাই তো? আচ্ছা, দ্রব্যতা যদি প্রথমে বলতে চাই যে দ্রব্যতা কাকে বলে, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রব্যকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা যায়, দ্রবণের সেই ভর সংখ্যাকে কি বলে, দ্রব্যতা বলে। দ্রব্যতা কাকে বলে, যে তুমি লিখতে পারো যে নির্দিষ্ট তাপমাত্রা ও তাপমাত্রা ও চাপে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা যায় তাকে কি বলে, দ্রব্যতা বলে। অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করে তুমি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবে, ওটা হচ্ছে কি তোমার দ্রব্যতা, তাই তো? তাহলে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করে সম্পৃক্ত 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 দ্রবণ তৈরি করা যায় তাকে কি বলে, তাকে হচ্ছে দ্রব্যতা বলে, তাই তো? আচ্ছা, তার কাছে কি বলে, দ্রব্যতা বলে। তাহলে আমরা দ্রব্যতা কি কোন ক্ষেত্রে পরিমাপ করব, যখন শুধুমাত্র দ্রবণ কি হবে, সম্পৃক্ত দ্রবণ হবে। সম্পৃক্ত দ্রবণ হইলে আমরা কি তখন কি দ্রব্যতা পরিমাপ করতে পারবো, তাই না? তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণেই দ্রব্যতা হিসেব করব। এই কি লিখতে পারি, যে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণে
দ্রব্যতা হিসাব করবো, তাই তো? আচ্ছা, আরটা কি লেখা যায়? যে সম্পৃক্ত দ্রবণে যদি তুমি ঘনমাত্রা বের করো, ওইটা হচ্ছে কি দ্রব্যতা। সম্পৃক্ত দ্রবণের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা 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 হয় কি তোমার দ্রব্যতা, তাই তো? আচ্ছা, তাহলে এখন যে দ্রব্যতা প্রকাশের বিভিন্ন প্রকার পদ্ধতি আছে, যে তুমি গ্রাম বাই 100 গ্রাম হিসেবে প্রকাশ করতে পারো, গ্রাম বাই লিটার হিসেবে লিখতে পারো, বা মোল পার লিটার হিসেবে লিখতে পারো। তাহলে আমি কি বলতে পারি, যে তোমার যে দ্রব্যতা দ্রব্যতা প্রকাশের তোমার পদ্ধতি। আচ্ছা, তাই তো? আচ্ছা, তাহলে দ্রব্যতা প্রকাশের পদ্ধতি, তাই তো? আচ্ছা, দ্রব্যতা প্রকাশের পদ্ধতি। তুমি কি কিভাবে দ্রব্যতা প্রকাশ করতে পারো? দ্রব্যতা কি তুমি প্রথমে কি গ্রাম বাই হচ্ছে 100 গ্রাম, এইভাবে তুমি প্রকাশ করতে পারো। কিভাবে প্রকাশ করতে পারো? যে তুমি হচ্ছে গ্রাম বাই 100 গ্রাম হিসেবে প্রকাশ করতে পারো, যে গ্রাম বাই 100 গ্রাম পানি, এইভাবে প্রকাশ করতে পারো। যে যে সংখ্যাটা দেখাইলাম প্রথমে, ওই সংখ্যা হিসেবে তুমি, ওইটা কিন্তু এটা থেকে আসছে, যে তুমি গ্রাম বাই 100 গ্রাম হিসেবে কি লিখতে পারো। যেখানে হচ্ছে কি তোমার, যেখানে কি থাকবে, যে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ দ্রবীভূত দ্রব্যের ভর থাকবে। এখানে কি থাকবে, যে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের কি থাকবে, ভর থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে তুমি কিভাবে আরো প্রকাশ করতে পারো, যে গ্রাম পার লিটার, এইভাবে তুমি প্রকাশ করতে পারো। যে তাহলে কি, যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ দ্রবীভূত দ্রব্যের ভর, এইভাবে প্রকাশ করতে পারো। আচ্ছা, তাহলে তুমি চাইলে তুমি আরেকভাবে প্রকাশ করতে পারো, যে আরেকভাবে কি, আরেকভাবে হচ্ছে কি মোল, আর হচ্ছে কি লিটার। এটা হচ্ছে কি, যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রব্যের কি মোল সংখ্যা, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। আচ্ছা, তাহলে তুমি 3 ভাবে প্রকাশ করতে পারো, যে আমরা এই রিলেটেড ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবে, তাই তো? আচ্ছা, এখন যে সে ধরো যে একটা দ্রবণ, এটা তুমি ধরো যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে মনে করো যে তোমার যে দ্রব্য আছে আর এসে কি দ্রাবক আছে, ওই দুটো মিলে কি মনে করো যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে। সে ধরো যে এটা একটা কি, এটা একটা হচ্ছে কি তোমার সম্পৃক্ত দ্রবণ, এটা হচ্ছে কি তোমার একটা সম্পৃক্ত দ্রবণ। যে সম্পৃক্ত দ্রবণ, যেখানে হচ্ছে তোমার দ্রব্যের ভর, ধরে নাও যে যে দ্রব্যের ভর এম, এম দিয়ে প্রকাশ করলাম দ্রব্যের ভরকে। আর উম, যে দ্রবণ হইলো, যে দ্রব্য আর হচ্ছে দ্রাবক মিলে যে দ্রবণ হইলো, ওই দ্রবণের ভরকে আমি ধরলাম কি, দ্রবণের ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম। তাইলে দ্রাবকের ভর কি হবে? দ্রাবকের ভর অবশ্যই কি দ্রবণের ভর বিয়োগ হচ্ছে কি দ্রব্যের ভর হবে, তাই না? তো তাহলে আমি লিখতে পারি না, যে দ্রাবকের ভর কি হবে, যে দ্রাবকের ভর হবে, যে দ্রবণের ভর মাইনাস কি দ্রব্যের ভর, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি দ্রাব্যতার এখানে সূত্র অ্যাপ্লাই করি, যে দ্রাব্যতা যা বলছে, আমি বলতে পারি না, যে এম মাইনাস এম দ্রাবকে সম্পৃক্ত কত দ্রব্য প্রয়োজন কত এম। আমি এখানে কি লিখতে পারি, যে তোমার, যে এম মাইনাস এম দ্রাবকে
সম্পৃক্ত সম্পৃক্ত করতে দ্রব্যের ভর কত? দ্রব্যের ভর হচ্ছে কত? এম। তাহলে আমি বলতে পারি না যে আমার তো দ্রব্যতা হিসেব করি কি 100 গ্রাম দ্রাবকের জন্য, তাহলে আমি বলতে পারি না যে 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব্যের ভর লাগবে ওইটাই কি আমার দ্রাব্যতা। আমি বলতে পারি না যে 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে সম্পৃক্ত করতে দ্রব্যের ভর কত হবে? দ্রব্যের ভর হচ্ছে কি এম ডিভাইডেড বাই এম মাইনাস এম ইন্টু হচ্ছে কত? 100। এটা হচ্ছে কি তোমার দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই যে সূত্রটা আসলো এটা হচ্ছে কি আমাদের দ্রাব্যতা। যে দ্রাব্যতা তাহলে কি, যে দ্রব্যের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু হচ্ছে কত? 100। কথা হচ্ছে যে এইভাবেও ম্যাথ করা যায়, কিন্তু আমরা এইভাবে ম্যাথ মানে সূত্র দিয়ে ম্যাথ না করে ডিরেক্ট আমরা ফর্মুলা ইউজ না করে আমরা হচ্ছে যে সংজ্ঞা যেভাবে আনছি সংজ্ঞা দিয়ে ম্যাথ করবো, তাইলে আমাদের মনে থাকবে। So, আমি যদি কয়েকটা ম্যাথ দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন এই যে দ্রাব্যতা বের করলাম বা দ্রাব্যতা কি জিনিস জানলাম, এই দ্রাব্যতা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। দ্রাব্যতা নির্ভরশীলতা কি? এই দ্রাব্যতা হচ্ছে কি অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, তার মানে আমি তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক হচ্ছে কি তোমার তাপমাত্রার উপর নির্ভর করে, মানে তাপমাত্রার সাথে দ্রাব্যতা কি চেঞ্জ হয়। যে তুমি যদি তাপমাত্রা এখন যা ছিল যদি এটা কমাও বা বাড়াও তাহলে কি হবে, যে আগে দ্রাব্যতা পরিমাণ যা ছিল তার থেকে কি কিছু পরিমাণ চেঞ্জ হবে। তাহলে আমি বলতে পারি যে কি তাপমাত্রার উপর নির্ভরশীল। তারপরে কি, তারপর আর কি হইতে পারে যে দ্রাবকের প্রকৃতির উপর প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে দ্রাবকে কি প্রকৃতির উপর কি নির্ভরশীল, তাই তো? আচ্ছা, আর কি কি হইতে পারে? যে চাপের উপর নির্ভরশীল হতে পারে। চাপ, তুমি যদি চাপ কমাও বা বাড়াও তাহলে কি দ্রাব্যতা কি কিছু পরিমাণ কি কমবে বাকি বাড়বে, তাই তো? আচ্ছা, দ্রাবকে প্রকৃতির উপর যখন নির্ভর করে তার মানে কি দ্রবের উপরও নির্ভরশীল। দ্রবের উপর ও নির্ভরশীল, তাই তো? এই কয়টা বিষয়ের উপর কি তোমার হচ্ছে কি এরা নির্ভর করে। এখন যে তাপমাত্রা যদি তুমি চেঞ্জ করো তাহলে দ্রাব্যতা কিভাবে চেঞ্জ হবে ওইটা একটু দেখো। মনে করো যে তোমার একটা ইয়ে ছিল দ্রাবকের, তুমি একটা দ্রবণ দ্রবণে যদি তুমি বাড়ি থেকে যে পরিমাণ আগে হিট ছিল তুমি যদি হিট কিছু পরিমাণ বৃদ্ধি করো, যে তুমি বাইরে থেকে বেশি আগে যে পরিমাণ হিট ছিল আর কিছু পরিমাণ হিট দিলা, বা আগে যে তাপমাত্রা ছিল তাপমাত্রা তুমি আরো বৃদ্ধি করলা, তাইলে কি হবে? তাপমাত্রা যদি তুমি বাড়াই দাও তাহলে ওর ভিতরে যে কণাগুলা ছিল ওই কণাগুলা কি গতিশক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে আমি বলতে পারি যে মানে তুমি বাইরে কি হইলো, যে বাইরে থেকে সে এখানে একটা পাত্র রাখলা তুমি, সে ধরো যে এখানে পাত্র, তাই তো? এখানে থেকে তোমার সে দ্রবণটা আছে, এই দ্রবণের মধ্যে কি আছে? এই দ্রব্য আছে আর আছে কি দ্রাবক আছে। এখন তুমি বাইরে থেকে কি করলা, যে টি আগে যা ছিল যে তাপ দেওয়ার কারণে কি হয়েছে তোমার টি, তুমি কি করলা বৃদ্ধি করলা। এখন তুমি যদি টি যদি বৃদ্ধি করো তাহলে আমি বলতে পারি না যে দ্রাবকের যে কণাগুলো ছিল ওই কি গতিশক্তি বৃদ্ধি পাবে। আমি বলতে পারি যে টি যদি তুমি বৃদ্ধি করো তাইলে কি হবে, দ্রাবকের দ্রাবকের গতিশক্তিও বাড়বে, কারণ আমরা জানি যে তাপমাত্রার সাথে কি গতিশক্তির সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে যদি গতিশক্তি যদি বৃদ্ধি পায় দ্রাবকের, তাহলে কি দ্রাবকের কণা যে ছুটাছুটি করতেছে ওটাও কি বৃদ্ধি পাবে। তাহলে আমি বলতে পারি যে দ্রাবক কণা কি হবে, যে দ্রাবক কণা ছোটাছুটি এটা কি কিছু মান কি বৃদ্ধি পাবে। ছোটাছুটি যদি বৃদ্ধি পায় তাহলে ওদের মধ্যে কি ডিস্টেন্স কি মানে দূর হয়ে যাবে না, বা এটা যদি অনেক যদি দূরত্ব চলাচল করে বলতে পারি, তাহলে এর মধ্যে কি যে তোমার কি ফাঁকা স্থান তৈরি হবে না, বেশি বেশি ফাঁকা স্থান তৈরি হবে। তো বেশি বেশি যদি ফাঁকা স্থান তৈরি হয় তাহলে বেশি দ্রব্য কি তুমি বাড়ি থেকে যুক্ত করতে পারবা। ফাঁকা স্থান যদি বেশি হয় তাই কি বেশি দ্রব্য কি তুমি যুক্ত করতে পারবা, তাই কি হবে বেশি দ্রব্য যুক্ত করতে পারবো। আর বেশি দ্রব্য যত যুক্ত করতে পারলে কি দ্রব্যতা কি বৃদ্ধি পাবে। বুঝা গেছে? ইন জেনারেল কি হয়, এটা হচ্ছে কি সাধারণ অবস্থায় তুমি যদি তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাইলে কি হয়, দ্রব্যতা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় সেটা তো ব্যাখ্যা দেখাইলাম, তাই তো?
আচ্ছা, এখন যে বিভিন্ন ধরনের কেস হইতে পারে যে তোমার যদি ওই ইয়াটা যদি তাপোৎপাদী দ্রব্য হইতো বা তাপহারী দ্রব্য হইতো, তাইলে তাপমাত্রা পরিবর্তনের সাথে তোমার দ্রব্যতা কি ধরনের চেঞ্জ দেখাইতো ওইটা কিছু যদি আমরা দেখি, যে কিছু যদি স্পেশাল কেস যদি দেখি, যে এটা কিছু যদি লিখে যে স্পেশাল কেস, স্পেশাল কেস। আচ্ছা, তুমি এক নম্বর ধরো যে যদি দ্রব্যটা কি হইতো, তাপোৎপাদী হইতো, তাপ উৎপাদী হইতো, তাপ উৎপাদী দ্রব্য। যদি তাপ উৎপাদী দ্রব্য হইতো তাহলে কি হইতো? তাপ উৎপাদী দ্রব্য কাকে বলে? যে যে সকল দ্রব্যকে এই, দ্রাবকে প্রবেশ করানো হলে দ্রবণ গরম হয়ে যায়, অর্থাৎ কি তাপ উৎপন্ন হয়। মানে তুমি যদি একটা বিক্রিয়া তৈরি করো তো ওখানে কি হবে, কিছু পরিমাণ কি তাপ ওরা কি তৈরি করবে বা রিলিজ করবে, অর্থাৎ কি রিলিজ এর মান যদি নেগেটিভ হয় সেটাকে বলে কি তাপ উৎপাদী বলে। এটা যদি তাপ উৎপাদী যদি হয়, তাইলে তুমি যদি বাইরে থেকে যদি বেশি পরিমাণ আরো যদি তাপ যদি দাও, মানে টি যদি বৃদ্ধি করতে থাকো, তাইলে হবে কি দ্রব্যতা কি হ্রাস পাবে। বুঝা গেছে? তাহলে কি হবে, দ্রব্যতা কি হ্রাস পাবে। তাহলে আমি তাপ উৎপাদী কাকে বলে আমি যদি লিখি যে তাপ উৎপাদী কাকে বলে, যে তাপ উৎপাদী হচ্ছে কি, যে যে সকল দ্রব্যকে দ্রাবকে প্রবেশ করানো হলে দ্রবণ কি গরম হয়ে যায়, অর্থাৎ কি তাপ উৎপন্ন হয়, বা তোমার ডেল এইচ এর মান কি হয়, ডেল এইচ এর মান কি এখানে হয় যে নেগেটিভ হয়। এটা হচ্ছে কি তাপ উৎপাদী। আর তাপ উৎপাদী ক্ষেত্রে কি হয়, তুমি যদি টি এর মান যদি বৃদ্ধি করতে থাকো, তাহলে কি হবে, দ্রব্যতা কি হবে, দ্রব্যতা দ্রব্যতা কি হবে, কমতে থাকবে। ঠিক আছে? মনে করো যে তুমি একটা আচ্ছা, উদাহরণের সময় কি কি নিতে পারি, উদাহরণের সময় অনেকগুলা কিছু নেওয়া যায়, যে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড, যে উদাহরণের সময় নিয়ে উদাহরণ কি নেওয়া যায়, যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, তারপর হচ্ছে কি তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেওয়া যেতে পারে, তারপর হচ্ছে তোমার কি, তারপর হচ্ছে কি তুমি সোডিয়াম সালফেট নিতে পারো, নিতে পারো সোডিয়াম সালফেট নিতে পারো। এগুলা কি সব তাপ উৎপাদী দ্রব্য, অর্থাৎ এরা কি তাপ উৎপন্ন করে। এদের ক্ষেত্রে যদি তুমি বাড়ি থেকে আরো তাপমাত্রা বৃদ্ধি করতে থাকো, তাহলে এরা কি হবে, এর দ্রব্যতা কি তোমার হ্রাস পাবে। সো আমি যদি এখানে তোমার একটা গ্রাফ দেখাই, যে এটা যদি তাপ উৎপাদী হয়, যে এখানে যদি তুমি টি এর মান যদি বৃদ্ধি করতে থাকো, যে বাইরে থেকে যদি তুমি কি করতে থাকো, এই বরাবর যদি তুমি টি দাও আর এই বরাবর যদি তুমি দ্রব্যতা দাও, তাহলে তাপ উৎপাদী ক্ষেত্রে কি হবে, তুমি টি এর মান যত বৃদ্ধি করতে থাকবা, আস্তে আস্তে কি হবে, দ্রব্যতা কি হবে তোমার হ্রাস পাবে। ঠিক আছে? এটা হচ্ছে কি যদি তাপ উৎপাদী হয়, এটা কি তোমার যদি তাপ উৎপাদী, তাপোৎপাদী দ্রব্য হয়। আর যদি তাপহারী হইতো, তাপহারী কি, আরটা কি হইতে পারে, তাপহারী। আচ্ছা, তাপহারী কি, যে বাইরে থেকে আরো হিট দেওয়া লাগে, অর্থাৎ ডেল এইচ এর মান কি পজিটিভ, ডেল এইচ এর মান কি পজিটিভ। তাপহারী ক্ষেত্রে কি হয়, তাপহারী ক্ষেত্রে যদি তুমি তাপমাত্রা বাড়াইতে থাকো, তাহলে দ্রব্যতা কি বাড়তে থাকবে। তাহলে তাপহারী ক্ষেত্রে কি হবে, যে তুমি যদি টির মান যদি বাড়াইতে থাকো, তাহলে দ্রব্যতা কি হবে, বাড়তে থাকবে। বুঝা গেছে? এই দ্রব্যতা কি বাড়তে থাকবে। আচ্ছা, এখন মনে করো যে তোমার যে কিছু আছে, যে কিলাসযুক্ত দ্রব্য আছে, দ্রাবকের কিলাসযুক্ত দ্রবণ আছে, যে কিলাসযুক্ত যৌগ বলতে পারো, দ্রবণ না, কিলাসযুক্ত যৌগ। কিলাসযুক্ত যৌগ কি কি, যেমন যদি আমি তোমাকে যদি একটা বলি, যে সোডিয়াম সালফেট ইন্টু হচ্ছে কি 10 অণু পানি, সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, তাই তো? আচ্ছা, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট ইন্টু হচ্ছে কি তোমার ইন্টু 10 অণু পানি, বা এর বাণিজ্যিক নাম কি, বাণিজ্যিক হচ্ছে কি তোমার যে গ্লোবাল লবণ। এই সোডিয়াম সালফেটের ক্ষেত্রে কি হয়, সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, এটা একটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। এটা কি হয়, এটা এটা হচ্ছে কি তোমার দ্রব্যতা যদি দেখো, খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবে। কি দেখাবে, এটা দেখবা যে প্রথমে নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত দ্রব্যতা কি বাড়তেছে, এবং বাড়তে বাড়তে এমন একটা পজিশন যাবে, এরপর থেকে আবার যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করতে থাকো, তখন কি হবে, তখন দ্রব্যতা না বেড়ে কি কমতে থাকবে। মানে তুমি টি ভার্সেস যদি তোমার যে এস যদি একটা গ্রাফ আঁকো, তো দেখবা যে প্রথম কি হবে, প্রথম যে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত, এই যে যে তাপমাত্রা এই পর্যন্ত কি হবে, এই পর্যন্ত হচ্ছে কি তোমার এই দ্রব্যতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তুমি যখন এই তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা দিবা, তখন দেখবা যে আবার কি দ্রব্যতা কি হ্রাস পাচ্ছে।
আর এই যে টির মান না, যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দেখায়, এই যে টির মান, এখানে যে টির মান এটা হচ্ছে কি 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হচ্ছে এই জিনিসটা দেখায়। আর এই তাপমাত্রাকে কি বলে, এটা তাপমাত্রাকে কি বলে, পরিবৃত্ত তাপমাত্রা বলে। এটাকে কি বলে, পরিবৃত্ত তাপমাত্রা বলে। এমন ঘটে যে তুমি যখন সোডিয়াম সালফেট 10 পানি ছিল, তুমি যখন তাপ মানে বাইরে থেকে হিট প্রডিউস করতেছো, এই যে 32.4 ডিগ্রি সেলসিয়াস এর আগ পর্যন্ত এরা হচ্ছে কি তাপ হারিন্দাই ইয়া করে, কি বলে, তাপ হারিন্দাই দেখায়। তখন যদি তাপ হারিন্দাই দেখায়, তাহলে তুমি যদি তাপ বৃদ্ধি করতে থাকো, তাহলে কি হবে, ওই যে দ্রব্যতা বৃদ্ধি পাবে। কিন্তু যখন 32.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন এই যে এর সাথে যে দশন পানি ছিল না, এই দশন পানি কি এরা ভেঙে যায়, নাকি চিরাজ পানি কি আলাদা হয়ে যায়। এই পানি যখন আলাদা হয়ে যায়, তখন সোডিয়াম সালফেট কি হয়, যখন তাপমাত্রা, তখন কি তাপ উৎপাদন নেয় আচরণ করে। তো তাপ উৎপাদন নেয় যদি আচরণ করে, তখন যদি তুমি টি বৃদ্ধি করতে থাকো, তখন কি হবে, তখন হচ্ছে কি দ্রব্যতা আস্তে আস্তে কি হ্রাস পাবে। বুঝা গেছে?